আমাদের 46% গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড, যেটা ওয়ার্ল্ডের কোথাও নাই। উদ্যোক্তা হওয়ার কেন চেষ্টা থাকে না? কেউ যদি জানতে পারে যে একজন উদ্যোক্তা, তাকে প্রশ্ন করা হয় আচ্ছা ঠিক আছে এর পাশাপাশি কি করো। ইভেন যারা ব্যবসা প্রশাসনে পড়ে সেখানে কিন্তু ব্যবসায়ী হওয়া সেখানে আপনার ব্যবসা প্রশাসন করা শেখে। 1 লাখ টাকা মানুষকে ঘুষ খাওয়াতে হবে আমার ব্যবসা দাঁড় করানোর জন্য, 50,000 টাকা হচ্ছে কি আমার লাইসেন্স করার জন্য দিতে হবে। তো আমি যদি কিনা 5 লাখ টাকা পাইতে গিয়ে যদি কিনা আমার 2 লাখ টাকা খরচ করে ফেলতে হয়, যদি কিনা 3 লাখ টাকা থাকে, তাহলে তো এভাবেই আমার পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যায়। ট্রেড লাইসেন্স এবং 2 বছরের রানিং ব্যবসা না হলে ব্যাংক আপনাকে কোনো ফাইন্যান্সিং করবে না। এখন 2 বছরে যদি আমি একটা ব্যবসা রানই করতে পারি তাহলে আমি ব্যাংকের কাছে যাবো কেন? মামা অনেক ভালো আছেন ভাই? এই তো আছেন ভাই? স্যার চা দেই। যে সেই কই সৈয়দপুরে সেখানে 10 কোটি টাকার ছোট্ট একটা ফ্যাক্টরি, ওরা 10 কোটি টাকার রপ্তানি করতেছে। বাংলাদেশের ছেলেমেয়েরা আপনি বলেন যে যারা গ্রাজুয়েশন করতেছে এদের মধ্যে চাকরির টেন্ডেন্সিটা বেশি। ব্যবসা করতেই চায় না। ব্যবসা তো আসলে আমাদের অনেক প্রতিবন্ধকতা, আসলে এখন এত প্রতিবন্ধকতার মধ্যে আসলে ব্যবসা করাটাও খুব সোজা না। শিক্ষা ব্যবস্থাটাও তো আসলে ব্যবসা বান্ধব না। ছেলেমেয়েরা যে শুনে বড় হয়, দেখে বড় হয়। আরে বাকে বসো। হ্যাঁ, আমাদের তো মানে শিক্ষা ব্যবস্থাটা আসলে তো খুব পরিবেশ মানে এন্টারপ্রেনিউরশিপ বা উদ্যোক্তা তৈরি করার জন্য আসলে খুব তৈরি না। সবকিছু মিলে আসলে ওই জন্য ছেলেমেয়েরা চায়ও না। আর তো সব পরিবারেরও সমর্থন নাই, আপনার পরিবারও সমর্থন করে না আসলে ওইভাবে যে একটা সাপোর্ট সিস্টেম, যেটা সেই সাপোর্ট সিস্টেমটা তো নাই। আর কিন্তু আগের থেকে অনেক ইন্টারেস্ট বেড়েছে তাদের, কিন্তু যতটা আসলে করার কথা ছিল ততটা মানে হয় নাই। আমি বলি বাকেররা, তোমরা ধরো একটা আন্দোলনের প্রেক্ষিতে ধরো এরকম একটা পরিবর্তনের স্বপ্ন কিন্তু সবার মধ্যে ছিল। একটা বড় রকমের চেঞ্জ দেখা যায় যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, তোমরা রিসেন্টলি শেষ করছো, তোমাদের বন্ধুদের মধ্যে সবারই টেন্ডেন্সি অলমোস্ট বিসিএস। কিন্তু উদ্যোক্তা যদি না হয়, ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে নতুন এই যে কর্মসংস্থান তৈরি হবে না। এই যে সিস্টেমের যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে কি তোমাদের কোনো চিন্তা ভাবনা কি আসলে আছে? একটা নিউ সিস্টেম ডেভেলপ হতে পারতো, যে সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে হলিস্টিক্যালি আমরা সবগুলো প্রবলেমকে অ্যাড্রেস করতে পারতাম, সেই সমস্যাগুলো সমাধান করতে পারতাম। এখন দেখা যাচ্ছে কি, মানে 24-এর বাংলাদেশে দেখা যাচ্ছে, আপনি যেটা কোশ্চেন করলেন যে উদ্যোক্তা তৈরির কথা বলতেছি বা আমি বিজনেসের কথা বলতেছি, ইনভেস্টমেন্টের কথা বলতেছি, এখানে এসে একজন উদ্যোক্তা সে একটা উদ্যোগ নিল, দেখা যাচ্ছে যে সে আপনার একটা প্রতিষ্ঠানে যায় সে বাধাগ্রস্ত হচ্ছে, সে লাইসেন্স করতে যায় বাধাগ্রস্ত হচ্ছে, সে বিজনেস অফিসে তার এখানে চাঁদাবাজি হচ্ছে, সে প্রোডাক্ট পাঠাবে কোথাও, পরিবহনে তার ঝামেলা হচ্ছে। তো সব কিছু মিলে এখানে পলিটিক্যাল স্টেক হোল্ডারগুলো এগুলোর সাথে কানেক্টেড, এর সাথে রাষ্ট্রীয় যে মেকানিজম, স্টেট একটা বিগ প্রতিষ্ঠান, স্টেট মেকানিজম এখানে কানেক্টেড, আবার ব্যক্তিও কানেক্টেড। তো সব কিছু মিলে এখানে শিক্ষাও কানেক্টেড। এখানে যে হলিস্টিক একটা সিস্টেম ডেভেলপ করার কথা ছিল, আমি যে ইন্টার কানেকশনের কথা বলছি, সেই ইন্টার কানেক্টেড একটা সিস্টেম এখানে ডেভেলপ হয় না, যেটা এই জনগোষ্ঠীর জন্য সার্ভ করবে। তোমাদের কি মানে প্ল্যান কি? তোমাদেরকে এই যে আমরা একটু কথা বলছিলাম এই বিষয় নিয়ে, উদ্যোক্তা নাকি চাকরি, কোনটা? আমার বিভাগের বেশিরভাগ স্টুডেন্টই আসলে প্রথম বর্ষ থেকেই MP3 গাইড, ডাইজেস্ট এসব পড়ে অভ্যস্ত। BCS? কেউই আসলে হ্যাঁ বিসিএস এর জন্য কেউই আর ইন আসলে কেস উদ্যোক্তা বিসিএস না হতে হলে চায় না। নন ক্যাডার অন্যান্য যেসব চাকরি আছে নাকি? হ্যাঁ, যদি বিসিএস না হয় তাহলে নবম থেকে 13 গ্রেডের মধ্যে অন্যান্য চাকরি, সরকারি চাকরি, সবাই আসলে প্রথমত চিন্তা করে এই বিষয়গুলো, এবং যতদিন পর্যন্ত বিসিএস পরীক্ষা সে দিতে পারবে তারা চেষ্টা করেই যায়। উদ্যোক্তা হওয়ার চেষ্টা তেমন একটা দেখা যায় না। উদ্যোক্তা হওয়ার কেন চেষ্টা থাকে না? যারা ধরো বিজনেস নিয়ে পড়াশোনা করে তাদের মাথার মধ্যেই তো এই জিনিস ঢুকাই দেওয়ার কথা। আমাদের সামাজিক যেই সংস্কৃতি সেটা আসলে এমন, কেউ যদি জানতে পারে যে একজন উদ্যোক্তা, তাকে প্রশ্ন করা হয় আচ্ছা ঠিক আছে এর পাশাপাশি কি করো। এখনো পর্যন্ত উদ্যোক্তার এই ব্যাপারটাকে মেইন স্ট্রিম চাকরির সাথে তুলনায় অনেক ছোট করে মনে করা হয়। যারা বিজনেসে পড়াশোনা করে আমার মনে হয় তাদেরকে আসলে খুব দক্ষ এমপ্লয়ি হিসেবে তৈরি করা হয়। তাদেরকে এই জিনিসটা বোঝানো হয় না যে তুমি নিজেই একটা বিজনেস প্রতিষ্ঠান তৈরি করো, যেই কারণে আসলে তাদের মধ্যে উদ্যোক্তা হওয়ার সেই ইচ্ছাটা অতটা নেই। মানে দিন শেষে কি দাঁড়াচ্ছে, তার মানে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি বিজনেস নিয়ে পড়ো, তুমি আর্টসে পড়ো, তুমি কমার্সে পড়ো, তুমি যে জায়গায় পড়ো, তুমি মেডিকেলে পড়ো, ইনফ্যাক্ট তুমি দিন শেষে তুমি সরকারি চাকরিটা যদি বিসিএসটা হয় সেটা হচ্ছে পোয়া 1200। হ্যাঁ,
ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে না আসিফ ভাই? বিসিএস এবং আপনার হচ্ছে চাকরি কেন্দ্রিক শিক্ষা আসলে বেসিক্যালি, কারণ আপনি এই যে যেটা বললেন যে ব্যবসা, ইভেন যারা ব্যবসা প্রশাসনে পড়ে সেখানে কিন্তু ব্যবসায়ী হওয়া শেখানে, আপনার ব্যবসা প্রশাসন করা শেখায় আর কি, মানে চাকরি ব্যবসা কীভাবে আপনি অ্যাডমিনিস্ট্রেশন করবেন সেটা শেখায়। তো আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো দিনই আসলে উদ্যোক্তামুখী ছিল না। রিসেন্টলি যেটা হয়েছে যে আপনার বিশ্ববিদ্যালয় লেভেলে আপনি একটু উদ্যোক্তামুখী করার চেষ্টা করতেছেন বিভিন্ন রকম কম্পিটিশন বা বিভিন্ন রকম অ্যারেঞ্জ করে, কিন্তু যখন একটা বাচ্চা ক্লাস 1 থেকে ধরেন এইচএসসি পর্যন্ত পড়ে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ততক্ষণে তার 12 বছর একটা এডুকেশন হয়ে যায়। তখন 4 বছর তাকে আসলে তার উদ্যোক্তা মাইন্ডসেট তৈরি করা সম্ভব না। উদ্যোক্তা হতে বিশ্ববিদ্যালয় কিন্তু একটা পার্ট, বিশ্ববিদ্যালয়ের দুটা রোল হচ্ছে, একটা আপনার এই যে ইনোভেশন যেটা তৈরি করা, বিশ্ববিদ্যালয়কে ঘিরেই কিন্তু ব্যবসা তৈরি হয়। হ্যাঁ, মানে ব্যবসার বৃদ্ধিটাই হয় হচ্ছে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। আপনি যদি আমেরিকায় দেখেন বা যেখানেই দেখেন না কেন, যে বিশ্ববিদ্যালয় রিসার্চ করবে, ইনোভেশন করবে এবং সেটাতে ব্যবসায়ীরা ওটা আবার মানে কমার্শিয়ালি কিনে নেবে। এবং বিদেশে বিশ্ববিদ্যালয় লয়ার পর্যন্ত থাকে যারা ছাত্রদের হয়ে সেই নেগোসিয়েশনটা করে। তো আমাদের এখানে সেই শিক্ষা ব্যবস্থাটা তৈরি হয় না। আর 2 নাম্বার যে জিনিসটা হচ্ছে, যেটা আমি মানে বলেই একটু, যেটা হচ্ছে যে আমাদের সামাজিক ব্যবস্থাটা একেবারেই ব্যবসার জন্য মানে না, মানে কোনো সময়ই আপনার বাবা মারা মানে ব্যবসায়ীদেরকে সাপোর্ট দেয় না, ওইটাকে একটা সম্মানজনক পেশা হিসেবে আসলে দেখেন। তারপর তো অন্যান্য ব্যারিয়ার আছেই আর কি আপনার। তোমার কি ভাই, তোমার আমার কাছে মনে হয় যে শুধুমাত্র যে মানে তার চাকরিতে জয়েন করার জন্য আমাদের যে সিস্টেমটা দায়ী সেটা না, কালচারটাও ইন্টারলি দায়ী। কারণ হচ্ছে কালচারটা আমাদেরকে ছোটবেলা থেকে এটাই বোঝানো হচ্ছে যে যদি কিনা তুমি কোনো সম্মানজনক পেশায় যেতে চাও, তার জন্য তোমার হয়তো বিসিএস ক্যাডার হতে হবে, অথবা তুমি কোনো কর্পোরেট জব করতে পারো, তাহলে হচ্ছে তুমি একটা সম্মানজনক পেশায় আছে। এখন যদি কিনা কোনো একটা মানুষ 4 বছর পরে অনেক কষ্ট করে যদি কিনা উদ্যোক্তা হওয়ার জন্য টাকা পয়সা জোগাড় করার জন্য পরবর্তী দিকে উদ্যোক্তা হতে চায়, কিন্তু গিয়ে সে দেখলো তার জব সিকিউরিটি নেই, কারণ হচ্ছে 2-3 বছর হয়তো টাকা ইনকাম করতে পারবে না, সেই মতো তার ফ্যামিলি সাপোর্ট করবে না, তার সোসাইটি সাপোর্ট করবে না। মানে আমাদের শুধুমাত্র সিস্টেম চেঞ্জ করলে হবে না, যে ইন্টার যে কালচারটা ক্রিয়েট হয়ে গেছে, যেখানে কিনা আমরা একটা উদ্যোক্তা বিমুখী যে আমাদের আইডিয়া রয়েছে, যেখানে কিনা আমরা বলি যে হচ্ছে গিয়ে তোমাদের জব সিকিউরিটি ইনশিওর করতে হবে, তোমাদের সম্মানজনক বিষয় যেতে হবে, এই জিনিসটা বা ন্যারেটিভটা মানুষের মধ্যে থেকে চেঞ্জ করাটা বা ওই আইডিয়াটা দেওয়াটা খুব জরুরি। যেটা কিনা আমরা যদি কিনা ওয়েস্টার্ন কান্ট্রি বা ফার্স্ট ওয়ার্ল্ডগুলোর মধ্যে যদি দেখতে পাই, সেখানে দেখতে পাই যে সেই কালচারটা ওখানে বিলিভ করে বা হচ্ছে সেই কালচারটা ওখানে এক্সিস্ট করে, বাট ওই কালচারটা মোটেই বাংলাদেশে এক্সিস্ট করে না। আমি দেশের বাইরে যখন আমরা যাই, ওখানে গিয়ে দেখি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবেও আমি সেইখানে বিজনেস শুরু করে দিতে পারি। মানে রাষ্ট্র তোমার কাঠামোকে এইভাবে সহজ করে দিয়েছে যে তুমি এখানে বিনিয়োগটা আনো, এবং আমি যদি শুরু করি, ধরেন এই যে কাকা সে তার দোকানটা শুরু করছে, এখানে চাইলে সে যদি মনে করে যে আমি আরেকজনকে চাকরি দিই, তাও আপনিও সেটাও পারেন যে আমি আরেকজনকে। আমি বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যার মধ্যে আমরা দেখি যে আমি চাইলাম একটা বিজনেস লাইসেন্স, আমি একটা ডকুমেন্ট করবো সরকারের, সেটার পেছনেও আমার অ্যাটলিস্ট 3 মাস দৌড়াইতে হবে, আরেকজনের টাকা খাওয়াইতে হবে, টেবিলের পর টেবিল ঘুরবে। ইউরোপের একটা দেশের কথা বলি যে তারা অনলাইনে ওখানে জাস্ট রেজিস্ট্রেশনটা একটা নাম্বার দিয়ে দিচ্ছে, ওই আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে আপনি আপনার ন্যাশনাল আইডি, আপনি আপনার টিন, আপনার সমস্ত কিছু ওইটার কেন্দ্রিক পরিচালিত হয়, ওয়ান স্টপ সলিউশন যেটার কথা বলা হয়। এবং ব্যবসায়ীরা এটা বলছে আরও 30 বছর ধরে বাংলাদেশে। এটা তো বহুদিনের দাবি। এবং একটা মানুষ যখন কোনো নতুন একজন উদ্যোক্তা, আমি যে কিছু একটা করব, আমি করার জন্য যে আমার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে সরকারি অফিসে, যে আমার একটা লাইসেন্স করে দেন, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, আমার ট্যাক্স নেন ভাই আপনারা, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে, আমার এই ঘুরতে হবে কেন, এই জিনিসটা আসলে আটকে থাকে কোথায়? এটাই তো আসলে আপনার ব্যবসার কস্টটা, এই যে এস্টাবলিশমেন্ট কস্টটা বাড়ায় দেয়। আমরা তো আসলে মানে 190টা দেশের মধ্যে এমনি তো আর 168তম না আসলে যে ব্যবসা শুরু করার ব্যাপারে। কারণ আপনি এই যে একটা ব্যবসা শুরু করার যে স্টেপগুলো, প্রতিটা স্টেপ এত লম্বা করে রাখা হয়েছে, কারণ প্রতিটা জায়গায় যাতে আপনাকে আসলে কিছু না কিছু মানে প্রত্যেকের কিছু না কিছু শেয়ার থাকে। আমি যে একটু রাজনৈতিক জায়গা থেকে বলবো বিষয়টাকে, ধরেন যে 71-এর পরে আমরা স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আমাদের এখানে রাজনৈতিক অনেকগুলো প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। তো রাজনৈতিকভাবে যারা ক্ষমতাসীন ছিল বা এখানে ক্ষমতায় এসেছে, তারা এই জনগণের প্রতি যে দায়বদ্ধতার জায়গাটা, এবং সেটা আমি মনে করছি যে তারা সেটা পূরণ করতে পারে নাই। এবং একই সাথে যে ভিশনারি যে লিডার থাকা উচিত ছিল, সেই ধরনের ভিশনারি লিডারও বাংলাদেশে হয় নাই যে আসলে এই প্রবলেমগুলো এভাবে সলভ করবে। এখন একই সাথে আবার আরও অনেক প্রবলেম আছে, যে ধরেন যে শুধু লিডার ক্রাইসিস আমি বলবো না, এখানে যে যারা পলিটিক্যাল স্টেক হোল্ডারগুলো, আমরা এখনও একটা জাতীয় পর্যায়ে আমরা এখনও এই রাজনৈতিক কোনো ধরনের একটা সেটেলমেন্টে আসতে পারি না, আমরা পলিটিক্যাল সেটেলমেন্টে আসতে পারি না। 50 বছর আমাদের এটা হয় নাই, স্বাধীনতা 50 বছরে, যার কারণে আমরা এই সমাধানগুলোকে আসলে ত্বরান্বিত করতে পারি না। যদি আমরা রাজনৈতিক একটা সেটেলমেন্টে আসতে পারতাম যে না, আমাদের আমরা জাতীয় স্বার্থটাকে ন্যাশনাল ইন্টারেস্টটাকে সেট করে ফেলতাম যে এটা আমার ন্যাশনাল লাইন, ইভেন আমরা যে কোনো পলিটিক্যাল পার্টি যখনই ক্ষমতায় আসি আমাদের ন্যাশনাল লাইনটা সেম থাকবে। এই যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, এই সোশ্যাল কন্ট্রাক্টে গেলে
তখন হচ্ছে ক্ষমতার পট পরিবর্তন হলে কিন্তু আমার মূল প্ল্যান কিন্তু পরিবর্তন হতো না। ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় ন্যাশনাল ভিশন কিন্তু সেম থাকতো। তো এই জিনিসটা বিগত 50 বছর 52 বছরে আমরা এই জাতীয়ভাবে আমরা জাতীয় ঐক্য পৌঁছাতে পারি নাই। রাজনৈতিক অংশীজনগুলা এই যে ঐক্য বা আমি যদি বলি যে রাজনৈতিক সেটেলমেন্ট আমি তারা আসতে পারে সবকিছু দিয়ে মানে সব ইনভেস্টমেন্ট নিয়ে ব্যাংক লোন নিয়ে বাপ মাকে রাজি বানায় নিজে জানি যে এখানে রিস্ক আছে সবকিছু মেনে নিয়ে আমি শুরু করলাম। তারপরে শুরু হয় পলিটিক্যাল চাঁদাবাজি, তারপরে শুরু হয় আমাকে বিভিন্ন রকমের হেসেল পৌঁছানো, তারপরে আবার যখন আমি 1 বছর পর ট্যাক্স দিতে যাবো সেখানে আবার সমস্যা। এই ঝামেলাগুলো বাংলাদেশে কমন কিনা? এই ঝামেলাগুলো আসলে বাংলাদেশে প্রত্যেকটা শাসনামলেই কমন ছিল। তো দেখা যায় যে প্রতি বছর রিজিম চেঞ্জ হয়, কিন্তু চাঁদাবাজি বলি বা রাহাজানি বলি বা যে সকল মানুষেরা খেটে খায় পরিশ্রম করে এই মানুষগুলোর কাছ থেকে চাঁদাবাজি আসলে কখনোই কমেনি। দেখি আপনি যে বললেন যে চাঁদাবাজি ইজ ওয়ান ব্যারিয়ার। এটা একটা ব্যারিয়ার হচ্ছে, প্রথম ব্যারিয়ার হচ্ছে আপনি একটা ব্যবসা শুরু করতে গেলে যে স্টেপগুলো আপনার, হ্যাঁ, বিশেষ করে যদি আপনি মহিলা উদ্যোক্তা হন বা আপনি ক্ষুদ্র উদ্যোক্তা হন, এটা একটা জায়গায়। 2 নম্বর জিনিস হচ্ছে আপনার যে পুরো ডকুমেন্টেশন প্রসেস, এই পুরো জায়গাটা ফাইন্যান্সিং একটা প্রবলেম। কিন্তু 3 নম্বর যে জায়গা, আরও যে জায়গাগুলোতে সমস্যা, সেটা হচ্ছে আপনার ধরেন এই যে ইলেকট্রিসিটি সাপ্লাই এবং আপনার গ্যাস সাপ্লাই, এই জায়গাটায় ট্যাক্সেশনের যে প্রবলেমটা, যে এখানে আসলে আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন যে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত কোনো বইয়ে আপনার ট্যাক্স ক্যালকুলেট করা শেখানো হয়েছে কিনা বা ট্যাক্স দিতে বলা হয়েছে কিনা, কিন্তু দিন শেষে আপনি সারাদিন বলবেন যে আমরা উই আর দ্য লোয়েস্ট ট্যাক্স রেভিনিউ জেনারেটিং কান্ট্রি। হ্যাঁ, শেষে গিয়ে আপনি একটা ব্যবসা ক্লোজ আউট করবেন, যে আপনি ব্যবসা বন্ধ করবেন, সে প্রসেসটাও যে এত কঠিন। এবং সেখানে যদি ধরেন আপনার পার্টনারশিপ ব্যবসা, আপনি পার্টনারশিপে করি, শেয়ার হোল্ডার, আমাদের এই যে কোর্টের যে দীর্ঘসূত্রিতা, হ্যাঁ, যে আমি একটা সেটেলমেন্ট করবো যে না ঠিক আছে শেয়ারে আপনার এই প্রফিট হয়েছে, প্রফিট আপনি ভাগাভাগি করবো, এই ভাগাভাগিটা কিন্তু মারাত্মক কঠিন। বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এই যে সিচুয়েশনগুলো যে চেঞ্জ হয় 100 বছর প্ল্যান হলেও, যে এই যে কনটেক্সটগুলো চেঞ্জ হয়, চেঞ্জিং কনটেক্সটগুলো মানে অ্যাডাপ্ট করার মতো কোনো ওই ঐক্যমত্য আমাদের মধ্যে ছিল না কখনোই আসলে। অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা অন্যান্য দেশ তো তাদের তো প্ল্যান আছে, তাদের একটা ন্যাশনাল একটা ভিশন আছে, যে তাদের কিন্তু সায়েন্স ফোরাম থাকে, দেন আপনার বিজনেস ফোরাম থাকে, ইন্ডিভিজুয়াল সব ফোরাম থাকে, যেখান থেকে রিসার্চগুলো উঠে এসে কিন্তু সিদ্ধান্তগুলো হয়। তা আমাদের এখানে আমি এই জিনিসটা তৈরি করতে পারিনি। আমাদের তো মানে রিসার্চের তো একটা বিশাল ঘাপলা আছে। মানে আপনি যদি আপনাকে সোজাভাবে বলি যে আপনি যদি বেকারত্বের হার নিয়ে কথা বলি, হ্যাঁ, যে বাংলাদেশের গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্টের হার ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। হ্যাঁ, মানে আমাদের 46% গ্র্যাজুয়েট হচ্ছে আনএমপ্লয়েড, যেটা ওয়ার্ল্ডের আর কোথাও নাই। আমাদের বিবিএস এর বলে যে অ্যাভারেজ 25 থেকে 28%। হ্যাঁ, কিন্তু আপনি ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট দেখলে কিন্তু মানে যেটা মানে আমাদের তো বিবিএস স্ট্যাটিস্টিক্স একটুই আছে, আর পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে আপনার অলমোস্ট 34%। এখন পোস্ট গ্র্যাজুয়েট মানে একটা ছেলে 12 বছর প্লাস 4 বছর প্লাস আরো 2 বছর, মানে টোটাল হচ্ছে আপনার 16 এবং 18 বছর। 18 বছর পড়াশোনা করার পরে যদি আপনার 34% ছেলে মেয়ে আনএমপ্লয়েড থাকে, এবং সেখানে যদি আপনি ব্যবসাকে বা এই উদ্যোক্তা করাকে আপনি এনকারেজ না করেন, তাহলে তো আসলে ভবিষ্যৎ খুব মানে সংকটপূর্ণ। আরেকটা যেটা, আর 15 থেকে 24 বছর যেটা আপনাদের সবচেয়ে প্রোডাক্টিভ ইয়ার, যখন আপনারা শুরু করেন যে আপনার লাইফের সবচেয়ে বেশি প্ল্যানিং, সেখানে আমাদের এই মোমেন্টে ধরেন যতগুলো 3,60,00,000 পপুলেশন 15 থেকে 24-এর মধ্যে, তার মধ্যে 40.1% মানে ধরেন 1,28,00,000 যাদেরকে আমরা নিট পপুলেশন বলি, যারা কোনো রকম পড়াশোনা, কোনো রকম এমপ্লয়মেন্ট বা কোনো রকম প্রশিক্ষণ ইনভলভ না। এদেরকে দিয়ে আপনি আসলে ব্যবসা চালাবেন কীভাবে বা মানে চাকরি করবেন কীভাবে? এটা আমাদের কিন্তু মানে এটা বিশাল আনরেস্টের কারণ হয়ে দাঁড়াইতেছে। না, আর একটা বড় প্রতিবন্ধকতা দেখা যায় যে ও যদি বাবা মাকে বলে যে আমাকে 5 লাখ টাকা দাও, যে তোকে এত কষ্ট করে পড়াশোনা করাইলাম, তুই উল্টা টাকা আয় রোজগার শুরু করবি, টাকা উপার্জন করার কথা, যে আমার থেকে চাল, তারপরে আবার তুই একটা উদ্যোক্তা হবি, আচ্ছা বুঝলাম, তারপরে তোর ব্যবসা যদি 3 বছর পর এটা লস করিস, তারপরে তুই তো আবার টাকা চাবি, আমি তোকে লোন করে আইনা দিলাম। এই যে একটা সমস্যা, সেই ক্ষেত্রে সে একটা ফ্রেশার হিসেবে সাথে ব্যাংকও তো তাকে লোন দিবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যদি কিনা আমি 5 লাখ টাকা নিই আমার বাবা মা থেকে, কথা হচ্ছে আমি 5 লাখ টাকার মধ্যে আসলে কয় টাকা আমি ইউটিলাইজ করতে পারবো। আমি যদি কিনা বর্তমান সিস্টেমে বা যদি কিনা গত সিস্টেমে যদি কিনা টাকাকে আমি ইউটিলাইজ করতে চাই, তার মধ্যে আমার 1 লাখ টাকা মানুষকে ঘুষ খাওয়াতে হবে আমার ব্যবসা দাঁড় করানোর জন্য, 50,000 টাকা হচ্ছে কি আমার লাইসেন্স করার জন্য দিতে হবে। তো আমি যদি কিনা 5 লাখ টাকা পাইতে গিয়ে যদি কিনা আমার 2 লাখ টাকা খরচ করে ফেলতে হয়, যদি কিনা 3 লাখ টাকা থাকে, তাহলে তো এভাবেই আমার পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যায়। যারাই যখন ক্ষমতা এসেছে, এই দুর্নীতির বাধাকল থেকে আমরা কখনোই বের হয়ে আসতে পারিনি, আমরা দুর্নীতির মধ্যেই ছিলাম। তো কথা হচ্ছে কি, আমি যদি কিনা এখন 5 লাখ না 50 লাখ টাকাও পাই, আমি আসলে এটাকে ইউটিলাইজ করতে পারবো কি পারবো না সেটা হচ্ছে কোশ্চেন। ওই দুর্নীতি মানে কি? সিস্টেমের ওই যে সিস্টেম লস, সিস্টেমের মধ্যে ফাঁকফোকর টাকা। সিস্টেমের লসটা তো আসলে হচ্ছে কি মানুষের সেলফ ক্রিয়েটেড, এটা সিস্টেমের লস তো কখনো মানে এমনিতে এটা খালি আপনার আর্থিকভাবে বাধাগ্রস্ত করতে হয়, কিন্তু এটা আপনি সামগ্রিকভাবে যে আপনার যে স্ট্যামিনা, কারণ আপনার তো দিনে 24 ঘন্টা, মানে এই বাধাটা কিন্তু নানাভাবে ক্রিয়েট হচ্ছে। আপনি সিস্টেম লস যখন করাপশন করেন,
কারণ খালি যে যেমন একটা জয়েন্ট স্টক কোম্পানি আপনার টোটাল রেজিস্ট্রেশন লিগ্যাল ফিটি সহ 1 লাখ টাকা খরচ হওয়ার তো কোনো কারণ নাই। মানে এই যে 1 লাখ টাকা আপনি যদি বলেন যে আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি করবেন, আবার ব্যাংক আপনার 2 বছর ব্যাংক বলে, কিন্তু ব্যাংক 2 বছরের মানে ট্রেড লাইসেন্স এবং 2 বছরের রানিং ব্যবসা না হলে ব্যাংক আপনাকে কোনো ফাইন্যান্সিং করবে না। এখন 2 বছরে যদি আমি একটা ব্যবসা রানই করতে পারি, তাহলে আমি ব্যাংকের কাছে যাব কেন টাকা নিতে? হ্যাঁ, 2 বছর যদি আমি নিজের ফাইন্যান্সে রান করতেই পারি, সে একটা ব্যবসা শুরুর যে ইনভেস্টমেন্ট ফান্ডিংগুলো সেই জায়গাগুলোতে আসলে মানে আমাদের কোনো অল্টারনেটিভও নাই। মানে এখন এই যে আবার একটা বিশাল ধরেন কনসেপ্ট আগের সরকার কিন্তু আপনার এই যে এসএমই লোন, এসএমই ফাউন্ডেশন করার মাধ্যমে এক ধরনের সিস্টেম চালু করার চেষ্টা করছে। সেইখানেও দেখা গেছে যে সেইখানেও অনেক অংশের টাকা যাকে দেখানো হয় সে আসলে টাকাটা নেয় না, অন্য একটা থার্ড পার্টি নিয়ে টাকাটা আসলে মেরে দেয়। আর খুবই লিমিটেড পারসনকে আসলে প্রশিক্ষণ দেওয়া হতো। স্টার্টআপ লোনের জন্য হচ্ছে যে প্রজেক্ট গত সরকার নিয়েছিল সেখানে মনে হয় বরাদ্দ ছিল 100 কোটি টাকা। তার মধ্যে হয়তো 50 কোটি টাকা আসলে মানুষের কাছে যায়, 50 কোটি টাকা যায় না। বাট প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশের মতো একটা দেশে যেখানে কিনা অনেক তরুণ উদ্যোক্তা থাকতে পারে, ওখানে আসলে 100 কোটি টাকা একটা প্রজেক্টের জন্য উদ্যোক্তাদের লোন দেওয়ার জন্য কতটুকু সাফিসিয়েন্ট? মানে অ্যান্সারটা হচ্ছে নো, মানে এটা অবভিয়াস কিন্তু সাফিসিয়েন্ট। সে 100 কোটি টাকা কিন্তু ফুললি ইউটিলাইজ হয় না। Obviously, ওখানে পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পরাই সবচেয়ে বেশি জব ক্রিয়েট করে এবং ওইটাই সবচেয়ে সোজা ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু এসএমই ফাউন্ডেশন বলে না, যাই বলেন না কেন, বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত ক্ষুদ্র মানে রেজিস্টার যাদের লাইসেন্স আছে এটার কোনো ডাটাবেস নেই যে বাংলাদেশে কতগুলো ক্ষুদ্র শিল্প আছে, কয়জন রেজিস্টারতে। এবং যে কারণে এই যে কোভিডের সময় যখন আমরা প্রণোদনা প্যাকেজ দিলাম বা এটা দিলাম, এটা কখনোই সঠিক এর কাছে যায় না, সঠিক মানুষের কাছে পৌঁছায় না। কারণ এখন পর্যন্ত আজকে প্রায় যেটা বলছিল স্বাধীনতা এত বছর পরেও আমাদের একটা ডাটাবেস নেই যে আমাদের আসলে কতজন রেজিস্টার্ড ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা, তার কী হেল্প লাগবে বা এরকম কোনো একটা ডাটাবেস নেই। তো আপনি যে কোনো রকম লোন দেবেন বা কোনো রকম হেল্প প্রণোদনা প্যাকেজ দেবেন, সেটা দেওয়ারও তো আপনার সঠিক লোকের কাছে পৌঁছানোর তো কোনো উপায় নেই আসলে বেসিক্যালি। হ্যাঁ, এবং এটা তো একটা মানে বিশাল বাধা হয়ে দাঁড়ায়। তবুও বাংলাদেশে একটা চেঞ্জের কথা যে বলা হয়েছে, বহু মানুষের রক্ত, বহু আত্মত্যাগ, একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে সবারই যে এই সিস্টেমের কিছু না কিছু চেঞ্জ আমরা করতে চাই, হ্যাঁ, মানুষ চায় আসবে, মানুষ স্বপ্ন দেখছে। তো আমরা চাই যে করাপশনটা দূর হোক, আমরা চাই যে এই চাঁদাবাজিটা বন্ধ হোক, আমরা চাই মানুষের যে ভোগান্তি, বারবার অফিসের দৌড়াদৌড়ি, এক টেবিলে থেকে আরেক টেবিলে যাওয়া, এইগুলো বন্ধ হোক। তারপরে এই যে সহায়তাটা তরুণদের, সেই জায়গায় সরকার এগিয়ে আসুক, সামাজিক অন্যান্য বা এনজিওগুলো আরও সফট হোক। তো এই জায়গাগুলো চেঞ্জ হইলে নিশ্চয়ই বাংলাদেশের মধ্যে একটা চেঞ্জ হবে। ভাই আমার একটু মেসেজ আছে, আমার অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, ভালো থাকো। থ্যাংক ইউ আপু, ভালো থাকো। না, আমি আছি, আমি একটু বলতে থাকি। ভালো থাকো। Yes, ভাই। হ্যাঁ, ঠিক আছে। আমি যেটা